আমি গত ৮ বছর ধরে এই চেয়ারে বসে এই কাজটা করছি, কিন্তু আমি কোনো দিন ভুল হইনি। আজ আমি প্রথমবার ভুল, এবং আমি এতে প্রচণ্ড আনন্দিত। আমি সবথেকে বেশি আনন্দিত আজ এটা স্বীকার করে নিতে যে আমি ভুল হয়েছি। আমি কোনো দিন এটা ভাবিনি, আমি বিন্দু মাত্র আশা করিনি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন, এই সরকারের একজন মন্ত্রী দায় নিয়ে ইস্তফা দেবেন, এটা আমি একেবারেই আশা করিনি। এবং আজ আমি এটা বলতে অত্যন্ত আনন্দিত যে আমি ভুল ছিলাম, আমি ভুল ভেবেছিলাম। কারণ গত 12-15 বছরে আমরা এটা কোনো দিন দেখিনি। মমতার সরকার বলুন, মোদীর সরকার বলুন, কোথাও আমরা দেখিনি যে একটা ন্যায্য দাবি উঠেছে, সেই ন্যায্য দাবির ওপরে ভিত্তি করে একটা আন্দোলন গড়ে উঠেছে এবং তার জেরে একজন দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। সে মন্ত্রী হতে পারেন, অন্য যে কেউ হতে পারেন, কেউ পদত্যাগ করেছেন। আমরা কোনো দিন এটা দেখিনি। আমরা কি দেখেছি? আমরা বারবার দেখেছি আন্দোলনের দিকে আঙুল তোলা হয়েছে। যারা আন্দোলন করছেন তাদের দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল, বিদেশের দালাল, এই সমস্ত কিছু বলে দাগিয়ে দেওয়া হয়েছে। যারা ন্যায্য দাবি তুলছেন তাদের চরিত্র হনন করা হয়েছে। শুধুমাত্র তাদের নয়, তাদের পরিবার, তাদের বাবা মা, ভাই বোন, সকলের দিকে আঙুল তুলে তুলে তাদের চরিত্র হনন করা, এইটা আমরা বারবার দেখে এসেছি। কিন্তু আজ যেটা হলো সেটা আমরা দেখিনি। আজ সন্ধেবেলা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আমাদের দেশের সমস্ত বড় বড় যে সাংবাদিকরা রয়েছেন, আমাদের রাজ্যের যে বড় বড় সাংবাদিকরা রয়েছেন, বিরাট বড় বড় যেসব বিশ্লেষকরা রয়েছেন, তারা নিশ্চয়ই আপনাকে বোঝাবেন যে কিভাবে এইটা একটা দারুণ মাস্টার স্ট্রোক নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মাথা থেকে বেরিয়েছে, কিভাবে তারা একটা মাস্টার স্ট্রোক দিয়ে একটা বিরাট বড় চক্রান্তকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। কিন্তু আলটিমেটলি সত্যিটা বদলাবে না। একটা সত্যি যেটা আমাকে, আপনাকে, সেই সাংবাদিকদের, সেই বিশ্লেষকদের, দেশের প্রত্যেকটা মানুষকে মানতে হবে, আর সেই সত্যিটা হচ্ছে এরা পেরেছে, এই প্রজন্ম পেরেছে। গত 12-15 বছর ধরে যেটা আমরা পারিনি, যেটা কেউ পারিনি, সেটা এরা পেরেছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন আন্দোলনের জেরে, আর আজকে এইটাই বটম লাইন, এইটাই শেষ কথা। কি বলেননি, কি বলতে বাকি রেখেছেন, কোনটা বলেননি? যে সমস্ত লোকজন রয়েছেন যারা সব ওই শাসকের কাপড় ধরে ঝুলে থাকেন, শাসকের ধামাধারী, যারা শাসকের সমর্থনে কথা বলেন, দেশের সমর্থনে নয় কিন্তু দেশভক্তির আড়ালে শাসক দলের সমর্থনে কথা বলেন, তারা কোনটা বলতে বাকি রেখেছেন? প্রথমে সোনাম ওয়াংচুককে ধরেছেন, চীনের দালাল সোনাম ওয়াংচুক, চীনের দালাল। তারপর সেই চীনের দালাল সোনাম ওয়াংচুকের অনশন ভাঙানোর জন্য দুজন বড় বড় কেন্দ্রীয় মন্ত্রী হাসপাতালে পৌঁছে গেছেন। জেপি নাড্ডার হাত থেকে খাবার খেয়ে অনশন ভাঙছেন সোনাম ওয়াংচুক। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আপনি তাড়াতাড়ি ওয়েট গেইন করুন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আপনি তো ইন্সপিরেশন। চীনের দালালকে খাবার খাইয়ে অনশন ভাঙাচ্ছেন জেপি নাড্ডা। হ্যাঁ, চীনের দালালকে প্রধানমন্ত্রী বলছেন আপনি ইন্সপিরেশন, আপনার সুস্থতা কামনা করি। যেই এই কথা আপনি শুনেছেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার সুর বদল করেছেন। ফরেন ফান্ডিং, এটা তো বলতে কোথাও বাকি রাখেননি। চারিদিকে ফরেন ফান্ডিং করে চিৎকার করে করে যে বিষ ছড়িয়েছেন, মানুষের মধ্যে যে বিষটা ঢোকানোর চেষ্টা করেছেন। বিদেশের টাকা ঢুকছে, কোথা থেকে টাকা আসছে? চীন থেকে টাকা আসছে, আমেরিকা থেকে টাকা আসছে, কোথা থেকে না টাকা পয়সা আসছে। তারপর আপনাদের বাবারা কি বলছেন, সরকার কি বলছে? সরকারের তরফ থেকে যখন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই সমস্ত আন্দোলনে কোথাও কোনো ফরেন ফান্ডিংয়ের টাকা ঢুকেছে, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, কোনো তথ্য, এসব খবর কিচ্ছু নেই। এসব শোনার পর কি বলেছেন? আবার সুর বদল করেছেন, কারণ ওটাই আপনার কাজ। আসলে আপনারা বারবার এই সুর বদল করেন, তার কারণ আপনারা তো বারবার পার পেয়ে যান, আপনারা বারবার জিতে আসছেন, ন্যায় করলেও জিতে আসছেন, অন্যায় করলেও জিতে আসছেন, তাই এই সুর বদলটা খুব তাড়াতাড়ি চলে আসে। আপনারা যখন চোখের সামনে দেখেছেন ভোটে জেতার পর তৃণমূল বিজেপি মিশে গেছে, আপনারা কোনো কথা বলেননি, প্রতিবাদ করেননি, আপনারা তার জন্যেও যুক্তি সাজিয়েছেন। আপনারা যখন দেখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাতারাতি বিজেপির রাজ্যসভার সাংসদ হয়ে গেল, আপনারা কোনো কথা বলেননি, আপনারা যুক্তি সাজিয়েছেন। যখন দেখেছেন তৃণমূলের নেতারা বলছেন এখন আমরা নরেন্দ্র মোদীকে সমর্থন করি, এখন আমরা বিজেপির পাশে বসবো, নরেন্দ্র মোদীর হাত ধরে কাজ করব, আপনারা কোনো কথা বলেননি, আপনারা যুক্তি সাজিয়েছেন, খালি বলেছেন বৃহত্তর স্বার্থ।
কার বৃহত্তর স্বার্থ? কারণ দেশের বৃহত্তর স্বার্থ তো নয়, আগামী প্রজন্মের বৃহত্তর স্বার্থ তো দেখেননি। কার বৃহত্তর স্বার্থ দেখেছেন? নিজের স্বার্থে। কার জন্য আপনারা এই একতরফা প্রেমটা দেখাচ্ছেন? যার হয়ে এত কথা বলছেন সেও তো পোছে না আপনাকে, তারা তো আপনাদের পোছে না, সরকার শাসক দল তো পোছে না। অন্তত নিজের রক্ত, নিজের আগামী প্রজন্মের জন্য দুটো কথা বলতে পারতেন, সে কথা আপনারা বলেননি। বরং আপনারা এই সমস্ত বাজে কথা বলে ক্রমাগত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে গেছেন। আর তারপর যেই অন্যরকম একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে সুর বদলে এটাই তো মাস্টার স্ট্রোক বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছেন। আজকে আপনারা যেটা করেছেন সেটা হলো আপনারা নিজেদের রক্তর সঙ্গে বেইমানি করেছেন, আপনারা নিজেদের আগামী প্রজন্মের সঙ্গে প্রতারণা করেছেন। যাদের বাবা মা কাকা কাকিমা তারা হোয়াটসঅ্যাপে ওই ফরেন ফান্ডিং চীনের দালাল করে চিৎকার চেঁচামেচি করছেন, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড খেলছেন, তাদেরই ছেলে মেয়ে ভাইপো ভাইজি তারা গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে এবং শুধু দাঁড়ায়নি, একটা আন্দোলন করে দেখিয়ে দিয়েছে। সত্যজিৎ রায় অনেক দিন আগে বলে গিয়েছিলেন না, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। এরা অনাচার দেখেছে এবং তারপর এরা প্রশ্ন করেছে, গদি ছাড়িয়েছে। এরা অনাচার দিনের পর দিন দেখেছে। কি চেয়েছে বলুন তো? একটা 17, 18, 19 বছরের একটা ছেলে বা মেয়ে, সে কি চেয়েছে? পড়াশোনা করবে, পরিশ্রম করবে, পরীক্ষা দেবে, একটা পরীক্ষায় পাশ করবে, এটুকুই তো চেয়েছে। আপনারা এদের বদনাম দিতে তো বিন্দু মাত্র কিছু বাকি রাখেননি। আমি একটা সময় টিউশন করতাম, আমি শিক্ষক ছিলাম। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে রেজাল্ট নিয়ে চিন্তা দেখেছি, তাদের চোখের জল দেখেছি খারাপ রেজাল্ট হলে। এই জেনারেশনের ছেলেমেয়েরা শুধু ফোন চালায়, শুধু টিকটক আর রিল আর ইনস্টাগ্রাম করে। খারাপ রেজাল্ট হলে তারপর এদের মুখে ভয়, চিন্তা, ফোন মোবাইল সমস্ত কিছু সরিয়ে রেখে পড়াশোনা করা, পরিশ্রম করা, যাতে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়, যাতে কিছু একটা হওয়া যায়, সেই চেষ্টা আমি এদের মধ্যে দেখেছি। আপনি নিজের দিনগুলোও ভুলে গেছেন কি? নিজে যখন ছোট ছিলেন, 11, 12-এ পড়াশোনা করতেন, কিছু একটা করতে হবে, পড়তে হবে, রেজাল্টটা কিরকম হবে সেই নিয়ে ভাবনা চিন্তা, সেই সব কিছু ভুলে গেছেন। অন্তত তাদের জন্য দুটো কথা বলতে পারতেন। নিজের পরিবারের যে ছেলেমেয়েরা আগামী প্রজন্ম রয়েছে তাদের জন্য দুটো কথা বলতে পারতেন। এবার এক্ষুনি কিছু লোকজন চলে আসবেন প্রশ্ন করতে যে হ্যাঁ ঠিক আছে, সবই তো বুঝলাম পৌলমী, কিন্তু বলো কংগ্রেসের সময় এরা কোথায় ছিল? কংগ্রেস যখন এত অত্যাচার করছিল তখন এরা কোথায় ছিল? কংগ্রেসের এত দুর্নীতির সময় মায়ের পেটে ছিল, ডায়াপার পরে হামাগুড়ি দিচ্ছিল। এরা নিজেরাই নিজেদের ছবি এনে দেখিয়ে দিয়েছে যে কংগ্রেসের সময় আমরা এইখানে ছিলাম। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কোথায় ছিলেন বলুন তো? এক তো কংগ্রেসের যখন এত দুর্নীতি এত কিছু হয়েছে তখন আপনি কোথায় ছিলেন? এবং তার সঙ্গে দ্বিতীয় প্রশ্ন, এতদিন তো আপনারা প্রশ্ন করেছেন, এবার আমি আপনাদের করছি, এই যে 2014 থেকে 2026 এর মধ্যে আপনি কোথায় ছিলেন? 12 বছর ধরে একটা সরকার চলছে, সেই সরকারের কোনো ভুল হয়নি। এটা কি হতে পারে যে 12 বছরে একটা সরকার একটা মাত্র ভুল করেনি? আর যদি ভুল করে থাকে তাহলে তখন আপনি কোথায় ছিলেন? তখন কি বেরিয়ে এসে বলেছিলেন যে এটা সরকারের ভুল হয়েছে, শাসক দল এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু একেবারে ঠিক হয়নি বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন? নাকি তখনও সরকারের এবং শাসক দলের ভুলটাকে জাস্টিফাই করেছিলেন, ডিফেন্ড করেছিলেন, তখনও সেই বৃহত্তর স্বার্থের কথা বলে গিয়েছিলেন? আমাকেও প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি এতদিন কোথায় ছিলেন? মমতা ব্যানার্জির যখন এত কিছু চলছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি তো এখানেই ছিলাম, আপনি কোথায় ছিলেন জানি না, তাই আপনি দেখতে পাননি। এবং এখানেই বলি, জানেন তো যে নিরপেক্ষতা আপনারা চান নিরপেক্ষ কথা হবে, কিন্তু সেই নিরপেক্ষতা আপনার ঠিক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সেই নিরপেক্ষতা আপনার হয়ে কথা বলছে। আপনার বিরুদ্ধে হলেই তখন সেটা আর ভালো লাগে না, তখন সেটা আর নিরপেক্ষতা থাকে না। আমার চ্যানেলে আমি কমেন্ট দেখেছি, একজন কমেন্ট করেছেন 2 মাস আগে অবধি আপনি অন্য কথা বলতেন, এখন আপনি অন্যরকম কথা বলছেন, আগের সেই সময় বড় মধুর ছিল। আমি বদলাইনি, কিন্তু আমি ঠিক যেখানে ছিলাম সেখানেই আছি। বড় বড় সমস্ত সাংবাদিক, বড় বড় সব সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা সমস্ত দারুণ দারুণ কথা বলতেন, মমতার সরকারের বিরুদ্ধে কথা বলতেন, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তারা কথা বলতেন মমতার বিরুদ্ধে, এখন তারা বিজেপির বিরুদ্ধে সেই কারণে মুখ খুলতে পারছেন না, কারণ এখন তো তাদের কেউ টাকা দিচ্ছে না বিজেপির বিরুদ্ধে বলার জন্য। আমাকে কিন্তু সেরকম কোনো বদল করতে হয়নি। মমতার বিরুদ্ধে প্রশ্ন করার জন্য, মমতার সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য আমাকে কেউ টাকা দেয়নি। সেই রকমই এখন যারা শাসক দল তাদেরও আমি প্রশ্ন করব, তার জন্যও আমাকে কেউ টাকা দেয়নি। আমার কাজ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ক্ষমতাকে প্রশ্ন করা। কেন জানেন? আপনি তো বুঝবেন না, ভালো করে ভেঙে বুঝিয়ে দিই। ক্ষমতাকে প্রশ্ন তার কারণ, যদি কিছু বদলাতে হয়, যদি কোথাও কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, পদক্ষেপ নিতে হয়, শাস্তি দিতে হয়, সেটা যার হাতে ক্ষমতা রয়েছে সেই করতে পারে। সেই কারণে প্রশ্নটা ক্ষমতার কাছেই যায়। সেই কারণেই আমি ক্ষমতাকে প্রশ্ন করছি। এবং তারই সঙ্গে আমার টেবিলে কে আছেন
দেখতে পাচ্ছেন কে আছেন। আমি এই মানুষটিকে বেছে নিয়েছি, আমি এই মতাদর্শকে বেছে নিয়েছি। আমি শ্যামাপ্রসাদ আর নেতাজির এই যে লড়াইটা একটা লাগানো হচ্ছে, এর মধ্যে নেতাজিকে বেছে নিয়েছি। কিছুদিন আগে পর্যন্ত গান্ধীজি ভার্সেস নেতাজি এই লড়াইটা লাগানো হতো, এখন গান্ধীজিকে সাইড করে দিয়ে শ্যামাপ্রসাদ ভার্সেস নেতাজি করে দেওয়া হয়েছে। এবং সেখানে বিজেপির নেতারা, একাধিক নেতা, রাজ্যসভার সাংসদ, বড় বড় নেতা, তারা সব এগিয়ে এসেছেন এটা বোঝানোর জন্য যে আসলে শ্যামাপ্রসাদই কিভাবে বড় ছিলেন, নেতাজি তো সাইড লাইনে সাইড ক্যারেক্টার ছিলেন। সেইখানে আমি এই মানুষটিকে বেছে নিয়েছি। এবং সব থেকে বড় কথা কি জানেন তো, তার জন্য আমাকে কিচ্ছু বদলাতে হয়নি, আমাকে কিচ্ছু করতে হয়নি। আপনাকে যেরকম কথায় কথায় সুর বদলাতে হয়, আমাকে কিচ্ছু বদলাতে হয়নি। আমি তখনও ক্ষমতাকে প্রশ্ন করতাম, এখনো ক্ষমতাকেই প্রশ্ন করছি। এবার তাহলে এরপরে কি হবে, কি হবে আমি জানি না। আমি ভবিষ্যৎ দেখতে পাই না, ভবিষ্যৎ দ্রষ্টা নই, জ্যোতিষী নই, আমার কাছে কোনো টিয়া পাখি নেই যে ভবিষ্যৎটা দেখে বলে দেবে যে এরপরে কি হবে। এরপরে তাহলে কি সব পেপার লিক বন্ধ হয়ে যাবে? এরকম বোকা বোকা কোনো কথা আমি কোনোদিন বলিনি। এবং আমার ধারণা যারা আন্দোলন করছেন তারাও এরকম কোনো কথা বলেননি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেই সমস্ত পেপার লিক বন্ধ হয়ে যাবে। ভুল মানুষ মাত্রেই হবে, ভুল আপনি বন্ধ করতে পারবেন না। গোটা পৃথিবী জুড়ে ভুল তো হবেই, পেপার যখন আছে পেপার লিক হবেই, ছাদ যখন আছে ছাত্র ফুটো হবেই। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার একটা জায়গা তৈরি হলো, এই যে ঘটনাটা ঘটলো একটা নিদর্শন তৈরি হলো, একটা এক্সাম্পল সেট হলো যে একটা ভুল করলে সেটা স্বীকার করতে হয়, তার দায়বদ্ধতা নিতে হয় এবং সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা রেসপন্সিবিলিটি নিয়ে তার কনসিকুয়েন্সটা ফেস করতে হয়। এই জায়গাটা তৈরি হলো এবং এই এক্সাম্পলটা থেকে যাবে, এই নিদর্শনটা থেকে যাবে। শুধুমাত্র কেন্দ্রীয় স্তরে নয়, ইভেন বিভিন্ন রাজ্য যেখানে শুধুমাত্র বিজেপি ক্ষমতায় রয়েছে সেটাও নয়, 90% রাজ্যে এখন বিজেপি ক্ষমতায় রয়েছে, কংগ্রেস শাসিত রাজ্য কিংবা বাম শাসিত রাজ্য যেটা এখন নেই, কিন্তু সেরকম যে কেউ ক্ষমতায় থাক না কেন, এইটা নিদর্শন হয়ে থেকে যাবে, এই ঘটনাটা এক্সাম্পল হিসেবে থেকে যাবে যে আমাকে আমার বেস্টটা দিতেই হবে। কারণ আমি যদি ভুল করি আমাকে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে বা আমাকে নেওয়ানো হবে। 10 থেকে 20% অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জায়গাটা বেড়ে যাচ্ছে, যে জিনিসটা এর আগে 12 বছর ধরে এই সরকারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়নি। আমাদের দেশে একটা ব্যাপার আছে জানেন তো, যে আমাদের দেশে যে বয়োজ্যেষ্ঠরা, বড়রা যারা রয়েছেন, বড় বড় লিডার, নেতা টেতা যারা রয়েছেন, তারা মনে করেন তারা যদি সামনে এসে বলে দেন যে হ্যাঁ ঠিক আছে আমাদের ভুল হয়েছে, বা তারা যদি ছোটদের সামনে ক্ষমা চেয়ে নেন, তাদের সমস্ত সম্মান চলে যাবে, তারা খুব ছোট হয়ে যাবেন। অথচ আমাদেরই দেশের এটা সংস্কৃতি যেখানে বলা হয় ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। আমি আজকের পর্বটাই শুরু করলাম ক্ষমা চেয়ে, নিজের ভুল স্বীকার করে, যে আমি এটা ভাবতে পারিনি, আমি এটা বুঝিনি যে এটা হবে। বাচ্চারা এটা দেখিয়ে দিয়ে গেল, এটা বুঝিয়ে দিয়ে গেল। আমি এটা বুঝিনি, আমি এটা ভাবতে পারিনি, তার কারণ আমি এটা কোনোদিন দেখিনি যে কেউ এইভাবে অ্যাকাউন্টেবিলিটি নিয়েছেন বা নেওয়ানো হয়েছে। এইবার আমি দেখলাম আমার জন্যও এটা একটা এক্সাম্পল সেট হয়ে রইলো। এরপর আমি যখন কাজ করব, কথা বলবো, আমি বলবো যে এইরকম একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ এইরকম একটা নিদর্শন রয়েছে। ঠিক এই একইভাবে এই নিদর্শনটা সবাই মনে রাখবেন, এটা হয়ে গেল, সামনে এই এক্সাম্পলটা থেকে যাবে। এরপরে হয়তো আবার এরকম একটা ঘটনা ঘটবে, আবার হয়তো আন্দোলন হবে এবং সেই আন্দোলনে হয়তো আবার পুলিশ লাঠিচার্জ করবে, আবার মারধর করা হবে, দেশদ্রোহী, চীনের দালাল, বিদেশের দালাল, টুলকিট, টুকরে টুকরে গ্যাং, এই সমস্ত কিছু বলা হবে আন্দোলনকারীদের। কিন্তু এই যে ঘটনাটা আজ ঘটলো, এই যে নিদর্শনটা তৈরি হয়ে গেল, এইটা মাথায় থেকে যাবে যারা আন্দোলন করছেন তাদেরও, যার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তারও। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।